এমন আরও কত ছোট আঘাত ঘটেছে, সেসব তোয়াক্কা করেননি। বড়ই কঠিন ধাতুতে গড়া লোক, তবে এই মুহূর্তে ওনার এত ভালো মানসিকতা ওর মোটেও সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে শরীরে আরও দুটি সুই ফুটিয়ে দিতে। অবশ্য হাতে তখন একটা ফুটিয়ে দিয়েছিল, কিন্তু এই বান্দাই চাইছেটা কি বোঝা মুশকিল। না নিজে শান্তিতে থাকবে, না অন্যকে শান্তিতে থাকতে দেবে। আপাতত চুপ থাকাই শ্রেয়। দেখা যাক ঘটনা কতদূর অবধি গিয়ে গড়ায়। কোনো রকম কথা বলল না, শান্ত হয়ে গেল। উনি ডাক্তারের ফার্মেসিতে গিয়ে ওকে কেবিনের বেডে বসিয়ে দিয়ে গেলেন ডাক্তার ডাকতে। যাওয়ার আগে বলে গেলেন চুপ করে বসে থাকতে, পালানোর কুচিন্তা যেন মাথায় ভুলেও না ঢোকায়, তাহলে বাড়ি থেকে গিয়ে সোজা তুলে আনবে। পাখি ওই কথা আমলে নিলে তো তোয়াক্কাই করেনি। ওসব আজগুবি কথা কেন শুনবে সে? এখানকার ডাক্তার তারেক জামান নাফের পূর্ব পরিচিত, বেশ রসিকতায় ভরা লোকটি। নাফের সঙ্গে তার মোটামুটি ভালোই সম্পর্ক আছে। মাঝে মধ্যে নাফে তারেক জামানদের বাসায় যাওয়া পড়ে, গিয়ে বোট খেলে, দাবা খেলে, কখনো কখনো জমিয়ে দীর্ঘ মুহূর্ত ধরে আড্ডা দেন। নাফকে দেখে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন তিনি। হাই ইয়াংম্যান, কি অবস্থা? আজকাল নিজেকে এত সুদর্শন ও স্ট্রং রাখো কিভাবে? সত্যি করে বলো তো, তোমার রূপের গোপন রহস্য কি? দিন দিন যে হারে সুদর্শন সুপুরুষ হচ্ছ, তাতে তো দেখছি মেয়েদের মাথা নষ্ট করেই ছাড়বে। এরপর বলবে সব দোষ মেয়েদের। আমার মেয়েটাকে সাধলাম, নিলা না? নাফ ওনার কথা শুনে গা দুলিয়ে হাসল। হাসছ যে? হঠাৎ ডাক্তার তারেক জামানের নজর পড়ল নাফের হাতের উপর গিয়ে। ও গড, এটা কি? হাতে আঘাত পেলে কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ কামড়িয়ে দিয়েছে, আবার একটা পিনও হাতে গাঁথা, রক্ত বের হচ্ছে দেখছি। এসব হলো কি করে? দেখি হাতটা দাও, ব্যান্ডেজ করে দেই, ইনফেকশন হতে পারে। কামড়ানো স্থানটির ওপর হাত বুলিয়ে নাফ চট করে চুমু খেল। এরপরের হাতের উল্টো পিঠে গেঁথে থাকা পিনটি টেনে বের করলেন। ফেলে দিতে যাচ্ছিলেন, কিন্তু কিছু একটা মনে করে পকেটে ঢুকিয়ে দেন। এরপরে অধর ছড়িয়ে হেসে আঘাতটা উড়িয়ে দেন। ওসব ছাড়েন, ওইটা আমার সুইটহার্টের দেওয়া লাভ বাইট ছিল, আর পিনটা আচমকা হাতে ঢুকে গিয়েছিল। এখন চলুন, আমার মিসেসের চিকিৎসার প্রয়োজন, পায়ে আঘাত পেয়েছে। চমৎকার, তোমার মিসেসের তারিফ করতে হয়। খুঁজে খুঁজে এমন রক্তচোষা পেলে কই? রক্তচোষা দুনিয়াতে একজনই ছিল, তাই খুঁজতে অসুবিধা হয়নি। আমার মেয়েটা কিন্তু সরল ও কোমল ছিল। আঙ্কেল, আমার উনি কিন্তু ভিতরে এমনিতেই আমার উপর রেগে বোম হয়ে আছে। আর নতুন করে রাগাবেন না প্লিজ। যত ঝড় টর্নেডো সব আমার উপর দিয়ে যাচ্ছে। বিয়ে করেছো তাহলে? দাওয়াত পেলাম না যে। আরেকবার বিয়ে করি, তখন সবার আগে আপনাকে দাওয়াত দিয়ে রাখবো। মস্কারা করো? আচ্ছা চলো দেখি রোগীর কোথায় আঘাত লেগেছে। চলেন, বাঘিনীকে অনেক কষ্টে থামিয়ে রেখে এসেছি। হাসতে হাসতে ওনারা কেবিনের দিকে গেলেন। গিয়ে দেখেন এ কি, সমগ্র কেবিন ফাঁকা, কোথাও পাখির অস্তিত্ব নেই। নাভ ঝটপট পেছনের দরজা খুলে দেখল মেয়েটাকে কোথাও দেখা যাচ্ছে না। এতটুকু সময়ের মধ্যে উধাও হয়ে গেল নাকি? কোথায় নওয়াফ, তোমার মিসেস? নেই তো, পালিয়েছে নাকি? ওর সঙ্গে আমার বিরাট বড় ভুল বোঝাবুঝি চলছে আঙ্কেল, অন্য একদিন সময় করে বলবো। আসি এখন। না বেরিয়ে গেল। আশপাশে ওর অন্বেষণ করেও মেয়েটাকে পাওয়া গেল না। হতাশ হলেন তিনি, চরম হতাশ। জীবনে এই পর্যায়ে এসে আজ নিজের ওপর ওনার প্রচণ্ড বিরক্ত লাগলো। নিজেকে এতটা অসহায় ও দুর্বল কখনো মনে হয়নি। তার আশপাশ এত এত মানুষ, তবু সে একা, ভীষণ একা ও নিঃসঙ্গ। আর পাচ্ছেন না নিজের সঙ্গে যুদ্ধ করে এগিয়ে যেতে। ভেঙে পড়ছেন। ওনাদের বাড়িতে গত 1 মাস ধরে এক ফোঁটা পানিও স্পর্শ করেনি তিনি। কখনো রেস্টুরেন্টে খান, কখনো মনে চাইলে ট্রি হোমে রান্না করেন, কখনো না খেয়েই কাটান। এভাবেই চলছে জীবন। এছাড়া ওনার পিতার সঙ্গে সম্পূর্ণ কথা বলা বন্ধ করে দিয়েছেন। ব্যস্ত রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটি চায়ের দোকানের টুলের ওপর ধপ করে বসে পড়লেন। রাগে জেদে চুল খামচে ধরলেন। খানিকটা সময় ধরে চোখ দুটি বন্ধ করে রাখেন। এরপরে মেয়েটার কামড় দেওয়া স্থানটির ওপর দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে দেখে গভীরভাবে চুমু খান, যেন তিনি হাতটিকে নয় স্বয়ং ষোড়শিনীর ওষ্ঠাগতে চুমু খাচ্ছেন। এর মধ্যে চলে গেল প্রায়শ 1.5 মাস। সময়ের গতি যেন চোখের পলকের মধ্যে ফুরিয়ে যায়। কত শত অতীত সুন্দর ছিল, সেসব সোনালি দিনগুলি আর ফিরে আসবে না। শীত গিয়ে গরম পড়েছে। স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব চলছে, প্রতি বছরই চলে। মোট 3 দিন। প্রথম দিন খেলাধুলো, দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, তৃতীয় দিন বিদায় অনুষ্ঠান। এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে পাখির ইচ্ছের কত শত স্বপ্ন ছিল,
স্কুল লাইফে শেষ স্মৃতিগুলি স্মরণ করে ধরে রাখবে বলছিল। অনেক আনন্দ উদযাপন করবে। সকলে মিলে তারা ভলেন্টিয়ার হবে। সকলে একই রকম কাপড় বানাবে, কত সুন্দর করে সাজবে। মাঠ ভর্তি লোকের সামনে ওরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করবে। হাতে একটি লাঠি থাকবে, লাঠির আগায় হরেক রকমের ফিতা লাগানো থাকবে। সব স্বপ্ন ওর বৃথা গেল। চোখের পলকে সব কেমন পাংশুটে ধূলিসাৎ হয়ে গেল। সকলে ঠিকই আনন্দ ফুর্তি করছে, ঘুরছে, ফিরছে, খাচ্ছে, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে। কেবল সে ঘরমুখো হয়ে বই নিয়ে বসে আছে। অনুষ্ঠানের মাইকের আওয়াজ এখান থেকে শোনা যায়। কত কত মানুষ গান গাইছে, কবিতা আবৃত্তি করছে, কিন্তু সে নেই ওখানে। গেলে যেতে পারত, কিন্তু যায়নি। একসময় এসবের জন্য যতটা মন টানত, সেই মনটা এখন আর ওর নেই। মরে গিয়েছে। ভুল বলল, মেরে ফেলা হয়েছে, গলা টিপে হত্যা করা হয়েছে। এক্সামের 1 সপ্তাহ আগে ফাহাদ স্যারের ছোট বোন ফাহিমা এসেছে ওদের বাড়িতে থেকে পরীক্ষা দেবে। যদিও তারা কাজিরহাট বাসা খুঁজছিল, এই সময় বাসা পাওয়া মুশকিল প্রায়, কেননা দূর দূরান্ত থেকে লোকজন 1 মাস আগে থেকে বাসা ভাড়া নিয়ে রেখেছে। এজন্য ওরা বাসা পায়নি। কাজল লেখা বললেন, বাসা দেখার দরকার কি, ফাহিমা আমাদের বাসায় থাকুক, এখানে বসেই পরীক্ষাটা দিক। পুরো ঘরই তো খালি। যদিও ফাহাদ রাজি ছিল না, কাজল লেখা জোর করেছিল, তাই রাজি হলো। পরীক্ষা কেন্দ্র যেহেতু কাজিরহাট, ফাহিমাদের স্কুল কাজিরহাট কেন্দ্রে পড়েছে। আজ বিদায় অনুষ্ঠান। পাখিকে দেখা গেল 10টার দিকে বেরিয়ে যেতে। বাসন্তী রঙের ওপর সোনালি ও লাল সুতার কারুকাজ করা জর্জেট লং একটি 3 পিস পরনে, মাথায় লাল টুকটুকে ভারী ওড়নাটি। জর্জেট হওয়ার ফলস্বরূপ বারংবার মাথা থেকে পড়ে যায়। স্কুল মাঠের ওপাশে ঘেরাও করে হরেক রকমের দোকানপাট উঠেছে। কি নেই এখানে! বড়ই, হালিম, ঝালমুড়ি থেকে শুরু করে সকল প্রকার দোকান চোখে পড়ে। ফাহিমা পাখির সঙ্গে এসেছে। ওদের বিদায় অনুষ্ঠান গতকাল শেষ হয়েছে। এরপরে একেবারে ফাহিমা পাখিদের বাড়িতে এসে পড়েছে। পরীক্ষা শেষ হলে একসঙ্গে ওদের বাড়ি জয়নগর ফিরে যাবে। ওরা দুজন মিলে 500 গ্রাম টক বড়ই কিনে নিল। ঝালমুড়ির দোকান থেকে বিট লবণ এনে দুজনে কাঠের বেঞ্চের ওপর পা ঝুলিয়ে বসে বড়ই খাচ্ছিল। তখন ইচ্ছেকে দেখা গেল ওদের দিকে এগিয়ে আসতে। গায়ে ভলেন্টিয়ারদের পোশাক, হাতে রঙিন একটি লাঠি ঝুটছে। বেশ সাজসজ্জা করেছে। চোখে আবার একখানা কালো রঙের সানগ্লাসও জুটিয়েছে। ফাহিমার সঙ্গে ইচ্ছে একটু কথা বলে চলে গেল। পাখির সঙ্গে কথা বলেনি। পাখি আবার ওসব আমলে নিল না। বড়ই খাওয়ায় মনোযোগী হলো। তবে ফাহিমার অবাক লাগলো, চরম অবাক। ইচ্ছে তোর খালাতো বোন না? পাখি বড়ই চিবাতে চিবাতে জিভ দিয়ে প্রচুর টকে অদ্ভুত শব্দ করে উঠল। বড়ইয়ের বাকি অংশটুকু গিলে নিয়ে পা ঝুলাতে ঝুলাতে বলে উঠল, তাহলে ও তোর সঙ্গে বসলো না কেন? ও তো তোর সঙ্গেই পড়তো। পাখি ফাহিমার দিকে গভীর নজরে তাকিয়ে বলল, আমার সঙ্গে চলেন, কথা বললে ওর বিয়ে হবে না, ওর জন্য ভালো সম্বন্ধ আসবে না, এজন্য কথা বলে না। ফাহিমা আশ্চর্য হলো। ওমা, এই আবার কেমন কথা? পাখি বড়ই খাওয়া রেখে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, তুই কি বিশ্বাস করিস ফাহিমা আমি একজন পতিতা? ওর কথা শুনে ফাহিমা যেন চরম বিস্মিত হলো। পাখি অদর বাঁকিয়ে হাসে। আজকাল নিজেকে পতিতা বেশ এসব বলতে ওর নিজেই মুখেই বাজে না। সকলের কাছে তো অবশ্য সে এই নামেই বেশ সুপরিচিত। ফাহিমা ওর পিঠে ধুম করে কিল বসালো। ফাজিল একটা। এই কথা দুনিয়া উল্টে গেলেও আমি বিশ্বাস করি না। নিজ চোখের দেখাটাকে অবিশ্বাস করবি? মোটেও নয়, তবে চোখের দেখাটা সবসময় সত্যি হয় না রে। এর বাহিরেও অনেক কিছুই থাকে। হয়তো তোর সঙ্গে তেমন একটা আমার যোগাযোগ নেই, তবে মাঝে মধ্যে তো হতো। আর আমি বিশ্বাস করি তুই নির্দোষ। আর যে মন থেকে পুরোপুরি নির্দোষ ও খাঁটি থাকে, তাকে মানুষের দেওয়া মিথ্যে অপবাদ ছুতে পারে না। তুই নিজে সৎ আছিস, এটাই সঠিক। পাখি মুখে বড়ই নিচ্ছিল। ফাহিমার কথা শুনে সেটা বিস্ময়ে অধর ছড়িয়ে পড়ে গেল। ওর 2 চোখে দারুণ চমকপ্রদ। এই প্রথম বন্ধুদের মধ্যে তাকে কেউ মন থেকে বিশ্বাস করছে। মুগ্ধতায় সে ফাহিমার মুখটার দিকে ছলছল নয়নে তাকিয়ে রইল। আচমকা মেয়েটাকে ঝাপটে ধরল। তুই এতদিন কই ছিলি বোন? তুই কেন আমাদের স্কুলে পড়লি না? তাহলে তোকে আমার প্রাণের সই বানাতাম। আগে হয়নি তাতে কি, এখন তো হওয়া যায়। পাখি একগাল হেসে বলল, নিশ্চয়ই। ওদের কথার মধ্যে সকল শিক্ষার্থীরা উপস্থিত হলো। কিছু কিছু অতিথিরাও এসেছে। এর মধ্যে প্রধান অতিথি হয়ে নাফকে আসতে দেখা গেল। ইনভাইট করা হয়েছিল ওনার চাচু এমপি হাসান তালুকদারকে। উনি কাজের কারণে আসতে পারেনি, যার বিনিময়ে নাফকে পাঠানো হয়েছে। নাফ প্রথম সারির চেয়ারে বসে এদিক ওদিক তাকিয়ে ষোড়শিনীকে খুঁজতে লাগলো। ঠিক শেষের বেঞ্চিতে মেয়েটাকে দেখা গেল। ওনার বুকে অদ্ভুত এক শান্তি শান্তি ঠেকল। গত কয়েকদিন ধরে তিনি গ্রামে ছিলেন না, শহরে ছিলেন। মেয়েটাকে না দেখে যেন দম বন্ধ হয়ে আসছিল। আজ সকালে সমস্ত কাজ ফেলে রেখে ছুটে এলেন। লাল দোপাট্টাটি মাথায় দেওয়াতে উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা ফুটে উঠেছে।
মানুষ বলে শ্যামবর্ণ রংটি নাকি পৃথিবীতে অবহেলিত, অথচ শ্যামবর্ণ তার অধিক প্রিয়। তার হরিণী মায়াবী বিহারিণীর যে উজ্জ্বল শ্যামবর্ণে গড়া একটি জলজল করা নক্ষত্র। তিনি দেখেছেন শ্যামবর্ণ রংটি অধিক ভয়ঙ্কর ও সর্বনাশ। যে মজেছে সেই মরেছে। কোন এক গোধূলি লগ্নে এই শ্যামবর্ণ নারীটির প্রেমে তিনি মজেছিলেন, আর সেই থেকে তিনি তার জীবনে ঝড়হীন নিজের সর্বনাশ ডেকে এনেছেন, যার দাবানলে আজও জ্বলছেন পুড়ছেন। শুধু জ্বালালি, একটু দাবানলের বরফ ঢাললি না আমার বোকা হরিণী। পাখি এই পর্যন্ত ওনার দিকে এক পলকও তাকায়নি, কিন্তু তিনি ঠিকই দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে কতবার বেহায়া নির্লজ্জের মতো তাকিয়েছিলেন। পাখির কাছে ওনার বর্তমান আচরণ লাগাম ছাড়া ছ্যাঁচড়া মনে হয়। অনুষ্ঠান কখন শেষ হবে তার আশায় ছিল মেয়েটা। অবশেষে বিদায় অনুষ্ঠান শেষ হলো। কত মানুষ গলা ধরে কাঁদলো, চোখের জল ফেললো, অথচ সে এক বিন্দুও জল ফেলতে সক্ষম হয়নি। নিজের ওপর নিজেই অবাক হলো। হে দ্বারা বোঝা গেল সে পাথর হয়ে গেছে। কোনো কষ্টই আজকাল লোকে ছুঁতে পারে না। কষ্ট আবার কষ্টকে কিভাবেই বা ছুবে? দুজনে যে একই গাঙের কুল। বিদায় অনুষ্ঠান শেষ হলে পাখি কাজিরহাট বাজারে ঢুকলো। একটি ফাইল, পেন বক্স, স্কেল, 4টি কলম কিনে ওরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। পিছু পিছু বলিষ্ঠ বলবান একটি ছায়া দেখতে পেল। পাখির মেজাজ বিগড়ে উঠল। সে বড় বড় কদম বাড়িয়ে হাঁটতে লাগলো। যতটা সামনে আগায় ততটা লোকটা ওদের পিছু নেয়। ওর ইচ্ছে করলো কলম ওনার শরীরে ঢুকিয়ে দিতে। মানুষ এতটা ছ্যাঁচড়া কেমনে হয়? তখন দেখা গেল একটি খালি অটো যেতে। পাখি অটো ডেকে ফাহিমাকে নিয়ে দ্রুত উঠে গেল। নাফের দৃষ্টিসীমা থেকে বেরিয়ে যাচ্ছিল। তিনি চেঁচিয়ে অটোর ছেলেটাকে হুমকিস্বরূপ আদেশ দিলেন, সজীব, তোর ভাবিকে ঠিক মতন বাড়ি পর্যন্ত পৌঁছে দিস। টাকা নিস না কিন্তু, তাহলে হাত কেটে ফেলবো। পাখিও সজীবকে ধমকি ছুড়ল, আপনি যদি আমার থেকে টাকা না নেন তাহলে আপনার চোখে আমি কলম ঢুকিয়ে দিব। অটো ছেলেটা পড়েছে ভীষণ জটিল বেকায়দায়। এদিকে ধমকি, ওদিকে হুমকি। কার কথা সে শুনবে? একজন বলছে হাত কেটে ফেলবে, আরেকজন বলছে চোখে কলম ঢুকিয়ে দেবে। এদের চাপাচাপিতে সে না মাঝখান থেকে চোখ হাত হারিয়ে বসে। সে গলা টানা দিয়ে পিছু ফিরে পাখির উদ্দেশ্যে বলল, এত সকালে 500 টাকা ভাঙ্গানি থাকে? ভাবি আপনি অটো থেকে নেমে যান, তাহলে আর আমাকে চোখ হাত একসঙ্গে হারাতে হবে না। আমি বাপু গরিব মানুষ, অটো চালিয়ে কোনো রকম খাই। চোখ হাত একসঙ্গে হারালে রাস্তায় ভিক্ষা করতে বসতে হবে। পাখি বলল, ঠিক আছে, তবে ফের যদি আমাকে শুনছি ভাবি রাখতে মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো। সজীব দাঁত কেলিয়ে বলল, কি যে বলেন ভাবি, আপনি হলেন পুরা এলাকা শুদ্ধ পোলাপানের ভাবি, আপনাকে তো সেই ক্ষেত্রেই ভাবি বলবো নাকি? পাখি রাস্তার পার থেকে ইটের একটি টুকরো হাতে তুলে নিল। সেটা নিয়ে ধাওয়া করলো অটোওয়ালা ছেলেটাকে। দাঁতে দাঁত পিষে ধমকি ছুড়ল, শয়তান ছেলে, তোর ভাবি ডাকা আমি ছোটাচ্ছি। পাখিকে ইটের টুকরো নিয়ে ধাঁধা করে ধেয়ে আসতে দেখে সজীব অটো নিয়ে দ্রুত ছুটে পালালো। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, যেমন ভাই তেমন তার বউ। পরীক্ষার বাকি আর মাত্র 2 দিন। পাখি রাত জেগে লাইট বন্ধ করে হ্যারিকেনের স্বল্প আলোয় গুনগুন করে পড়ছিল। পড়তে পড়তে টেবিলের ওপরে মাথা দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সে টের পেল না। ঘড়ির কাঁটা তখন রাত 2টোর ঘরে। বাড়ির আঙিনায় কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ পাওয়া গেল। ক্রমশ তা বৃদ্ধি পেয়ে একসময়ে বাড়তে থাকে। শুকনো পাতার মচমচ শব্দ পৈশাচিক গোপনীয় কোনো এক ভয়ের আলোড়ন সৃষ্টি করে। কাজল রেখা সামনের ঘরেই ছিলেন। পাখির ঘুমন্ত মুখটা এক পলক দেখে ফাহিমাকে দেখলেন। মেয়েটা কম্বল মুড়িয়ে ঘুমোচ্ছে। মুক্তি রুমে, স্বাধীন গিয়েছে আজ পেছনের ঘরে। কাজল রেখা কান সজাগ করে ফের শুনলেন মচমচ শব্দ। নিস্তব্ধ রাতে এমন কুকুরের ঘেউ ঘেউ ডাক ভালো লক্ষণ নয়। নিশ্চয়ই বাড়ির অলিন্দে কেউ ঢুকেছে। টিনের চালের ওপরে শিশির কণা টপটপ শব্দ করে পড়ে। পৈশাচিক ভয় দেখায়, তার সঙ্গে জড়িত আবার শকুনের বিভৎসতম ডাক। সবটা মিলিয়ে হাড় কাঁপানো লোমহর্ষক ভয় ভয় অনুভূতি। তিনি আবার এসবে ভয়ডর কম পান। বেশ সাহসী মহিলা, পিছিয়ে যাওয়ার মতো নন। বিছানার তোষক উল্টে রামদাটা হাতে তুলে নিয়ে পেছনের দরজা খুলে অতি সাবধানে হেঁটে বেরিয়ে গেলেন। লাইট জ্বালাননি, আগন্তুক যদি পালিয়ে যায় সেই আশঙ্কায়। বাইরে বের হয়ে প্রথমে সিগারেটের ভটকা গন্ধ পান। গন্ধ অনুসরণ করে পাখির রুমের সামনে এসে থেমে পড়েন। জ্যোৎস্না ভরার আশ্রয়ে লম্বাটের দীর্ঘ দেহটা জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ চিন্তিত দেখা গেল ওনাকে। আশপাশ সতর্কতার সঙ্গে তাকিয়ে পুরুষালী ছায়ামূর্তিটির সম্মুখে তিনি এগিয়ে যান। তুমি এখানে? গুরুগম্ভীর কণ্ঠনালীতে প্রত্যুত্তরে ভেসে এলো, প্রশ্নটা এমন নয়, বরঞ্চ এমন হতো, তুমি এখানে কি করছো? মধ্য অজয়তে ফাজলামো করা হচ্ছে? আপনি মেজবান তালুকদারের এক্স হতে পারেন, বাট আমার 52 নিশ্চয়ই।
তুমি এখানে তোমার পিতা জানেন? সরি, আপনি কার কথা বলছেন? আমি ঠিক চিনতে পারছি না। মশকরা করো? এই একই প্রশ্ন আমিও আপনাকে করতে পারি। কাজল রেখার ভ্রু নাচালো। মানে? নাফ মুখ চিবিয়ে চিবিয়ে স্মিত হাসে। সিগারেটে এক টান বসিয়ে নাক মুখ দিয়ে নিকোটিনের ধোঁয়া বের করে আকাশে উড়িয়ে দেয়, আর অবশিষ্ট অংশটুকু পায়ের তলে পিষে নিয়ে বলেন, আপনার মতন বুদ্ধিমান তেজদৃপ্ত মহিলার কাছ থেকে এমন বোকার মতো আচরণ শোভা পায় না। এমন নারীদের তেজস্ক্রিয় রূপেই মানায়। রামদাটা লোকালেন কেন? বেরিয়ে যাও আমার বাড়ি আঙ্গিনা থেকে। সম্ভব নয়। আমার দামি ও মূল্যবান হীরের রত্নটি যে এই বাড়িতে রয়েছে, সেখানে বাড়ি ছাড়ার প্রশ্নই আসে না। তুমি জানো আমি চাইলে এই মুহূর্তে তোমার জবানটা বন্ধ করে দিতে পারি? আপনার মতন সাংঘাতিক মহিলার কাছে এটা অসম্ভব বলতে কিছু নয়। তবে আপনি সেটা করবেন না, কারণ আপনার বাহিরটা শক্ত দেখতে হলেও ভেতরটা কোমল। আমাকে আঘাত করতে গেলেও আপনার হাত কাঁপবে। বেশ ধূর্তবান দেখতেছি। তাহলে পিতার মতন চরিত্র মিলল কি করে? তোমার পিতা তো একটু ভীতু বিড়াল ছানা ছিল। একই কথা দ্বিতীয়বার বলতে আমার বিরক্ত লাগে। আশা করি দ্বিতীয়বার ওনার নামটি মুখে নেবেন না। উনি আমার পিতা নন, তিনি আমার কাছে মৃত। সে তো তুমিও কারোর কাছে মৃত। কাজল রেখার কথা শুনে নাফ অধর বাঁকিয়ে হাসলো। জীবিত হতেও টাইম লাগবে না। তুমি আমার মেয়েকে নিয়ে মাইন্ড গেম খেলছো? প্লিজ গেম বলবেন না। ভালোবাসা কখনো গেম হয় না, আর না ওকে নিয়ে আমি কোনো রকম মাইন্ড গেম খেলছি। কাজল রেখা ব্যঙ্গ করে সামান্যতম হাসলেন। তোমরা তাহলে আবার ভালোবাসতেও জানো? যেভাবে বলছেন ভালোবাসা যেন আপনি আর আপনার এক্সের জন্য একা আবিষ্কার হয়েছে। আমরা কেবল এই পৃথিবীর ভাড়াটিয়া হতে এসেছি। মুখে মুখে তর্ক করা তোমার পিতা শিখিয়েছে না? খোঁটাটা বরাবর ওই দিকে কেন দেন? আমাকে দেন। তোমাকে কি দিব নতুন করে? খুঁজে পাচ্ছেন না নাকি? খুঁজতে যাবো কেন? কে তুমি? কেউ নাও। আমি কে সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। সব জেনে বুঝেও চুপ করে আছেন কেন? আপনার হাত পা তো কেউ শিকড় দিয়ে বেঁধে দেয়নি, তাহলে ওই দিন পুলিশে ধরিয়ে দিলেন না কেন? কেন ধরিয়ে দেব তোমায়? কাপুরুষের পক্ষ আমি কখনোই নেই না। যার নিজের ক্ষমতা নেই সমগ্র লোকের সামনে বসে নিজের স্ত্রীকে স্বীকার করার, সে আবার কেমন পুরুষ? সে পুরুষ নয়। আর যে পুরুষ নয় তাকে কেন প্রমাণ করতে যাব সে আমার মেয়ের জামাই? তাছাড়া আমার মেয়ে কোনো খেলনা মূল্যহীন বস্তু নয়। সে তার পিতার অমূল্য রতনখনি, তার নানার মাথার মুকুট। আর আপনার কিছুই না বুঝি? এজন্য অমানুষ ও পাশবিকের মতন ওভাবে পিটিয়েছিলেন ওকে? আচ্ছা, কোনো মা কি পারে অমনভাবে নৃশংস মুমূর্ষ আঘাত করতে? পারে না। আপনার কোনো রাইট নেই আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর গায়ে হাত তোলার। আমার উপর রাগ কেন ওর উপর দিয়ে গেল আপনার? ওকে কোন সাহসে কার কাছে জিজ্ঞেস করে গায়ে হাত তুলেছেন আপনি? ফের এমন সাহসিকতার নমুনা দ্বিতীয়বার দেখাবেন না, এতে ফল ভালো হবে না। কাজল রেখা প্রচণ্ড রেগে গেলেন। তর্জনী আঙুল তুলে রক্ত ঝরা নেত্রে অগ্নিকণ্ঠে শুধালেন, ও আমার সন্তান। আমার মেয়েকে আমি যা ইচ্ছে তাই করব। দরকার বললে 1000 বার মারবো, আবার আদর করব। তাতে তোমার কি? শুধু মা হলে হয় না আন্টি, আগে সন্তানের ভালো একজন বন্ধু হন। আর আমার কি সেটা টের পাবেন ওর গায়ে আর একটা কাটার আঁচড় পড়লে। নিশ্চয়ই আপনার জানা আছে ও আমার কে। সব কিছু জেনেও না জানার ভান করাটাও বোকাদের অন্তর্ভুক্ত। কখনো কখনো সুখী হতে গেলে বোকা হতে হয়। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। প্রমাণ ছাড়া সমাজ অন্ধ, আইন অন্ধ। সেখানে মুখের জবান দিয়ে তোমাকে আটকাতে যাওয়া নেহাত বোকামি। আর তাছাড়া তুমি বা কেমন হাজবেন্ড যে নিজের স্ত্রীকে সামনে রেখে আরেকটা বিবাহ করতে যাচ্ছ? নিজের বিন্দুমাত্র লজ্জা নেই? বিশ্বাস করুন, আমার লজ্জা নেই, মোটেও লজ্জা নেই, বিন্দুমাত্র ক্ষুদ্রতম লজ্জা নেই। সব লজ্জা আপনার মেয়ের নামে দলিল করে দিয়েছি। লজ্জা করছে না তা আবার মুখ নাড়িয়ে নাড়িয়ে আমার সামনে বসে বলছো? আশ্চর্য, এত লজ্জা দিয়ে আমি কি করব? একটা লজ্জার গোডাউন খুলে বসবো নাকি? লজ্জা লাগলে আপনার আর আপনার মেয়ের কাছে বিক্রি করে বসবো। মুখে লাগাম টানো। চাইলে তোমাকে ধর্ষণের মামলায় এই মুহূর্তে ফাঁসাতে পারি। আমার ছোট মেয়েটাকে ফুসলিয়ে ফাসলিয়ে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে দিনের পর দিন ব্যবহার করে গেছো। শেষে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করলে পরিবারের পছন্দ করা মেয়েকে। প্রথমত আপনার মেয়েকে আমি ফুসলিয়েছি ঠিকই, তবে ভুলিয়ে ভালিয়ে নয়, বরঞ্চ থাপ্পড় মেরে কবুল বলিয়েছি। দ্বিতীয়ত, আপনি ভালো করে জানেন ওই বিয়েটা কোনো বিয়ে ছিল না, কেবল একটি নাট্যগল্প ছিল। আইন অনুযায়ী এবং ইসলামিকভাবে আপনার মেয়ে আমার স্ত্রী।
তোমার মতো বেপরোয়া বদমাস বাউন্ডলে ছেলে আমি একটাও দেখিনি। এত বড় সাহস, জোর করে থাপ্পড় মেরে আমার মেয়েকে দিয়ে কবুল বলিয়ে আমার বুক ফুলিয়ে গর্বের সাথে জোর গলায় আমার সামনে বসে কথা বলছো। ইচ্ছে তো করছে এক্ষুনি এক কোপে তোমার মাথাটা ফেলে দেই। এত ভাবাভাবির দরকার কি আছে? মাথাটা ফেলে দিলেই তো পারেন, তাতে আবার আপনারই লস। অল্প বয়সে আপনার মেয়ে বিধবা হবে, দুঃখ আপনাকেই পোহাতে হবে। ওনার কথা শুনে কাজল রেখা পুরোই স্তব্ধ হয়ে গেলেন। এমন ঘাড়তারা মুখে মুখে তর্ক করা ছেলে সে বাপের জন্ম দেখেননি। ফের ওনার লাগাহায় নির্লজ্জ বাক্য ভেসে এলো। ওকে একটু ডেকে দিবেন প্লিজ? বিশ্বাস করুন, একটা চুমু খাবো, শুধু একটা চুমুই, প্রমিস, এর বেশি না। রজনীর শেষাংশ প্রহর বিধু মেঘের আড়ালে ডুব দিয়ে ঘাপটি মেরেছে অনেক আগে। শিরশিরে ঝিরঝিরে দক্ষিণা হিমেল হাওয়া কলিজা পর্যন্ত শীতল শিহরণ জাগিয়ে তোলে। শুকনো পাতার মচমচে শব্দের আলোড়ন এক ধরনের গা ছমছমে তীক্ষ্ণ ভয়াতুর অনুভূতি বাড়িয়ে তোলে। কিছুক্ষণ পর ঘেউ ঘেউ করে বাড়ির আঙিনায় কুকুরের হাঁক বাজে। নিশাচরী প্রাণীরা বিভৎস আখি যুগল বের করে ডাগর ডগর দৃষ্টি মেলে চায়। সেই সঙ্গে মার্জারি ভাইয়া খচখচ পৈশাচিক ভয়ের আন্দোলন বাড়িয়ে দিয়ে ডেকে ওঠে ম্যাও। উঠানের মাঝখানে তখনও কাজল রেখা আর নাফ গুরুতর ভঙ্গিমায় দাঁড়ানো। দুজনের ভেতরে যেন কোনো এক নীরব অদৃশ্যপট শক্ত লড়াই চলছে। সুতনু পুরুষটি টান টান করে মেরুদণ্ড সোজা করে তার অহংকার দম্ভে অনড় রয়। লম্বাটে সুতাম পুরুষটির মুখশ্রীর কোণে তখনও দুর্বোধ্যময় হাসির আলোড়ন খেলা করে চলে। সিল্কি চুলগুলি এক মুঠো বাতাসে এসে নাড়িয়ে দিয়ে যায়। সেই সঙ্গে ওনার ধূসর গভীর মণিজোড়াও হাসে। কাজল রেখা ভ্রু রাচিয়ে ওনার হাসিময় বদনখানির কারণটি ঠিক অনুমান করতে চেষ্টা করেন। এরপরে ধূর্তমান মস্তিষ্কে কিয়ৎ পরিমাণ জোর খাটিয়ে ভাবেন কিছু একটা। কিয়দংশ তাতে মৌনতায় কাটে। তারপরে মুখটি নাড়িয়ে শুধালেন সে, তুমি এখন যেতে পারো। ফের যেন মৃধা বাড়ির চৌকাঠেও তোমার চরণধুলি না পড়ে, তাহলে এর ফলাফল মোটেও ভালো হবে না। নাফ ওনার কথা আমলে নিল না, তোয়াক্কাও করেনি, না উৎকর্ণের দয়ে তুলেছে, বরঞ্চ লম্বা আলস্যমি দিয়ে হাতের কবজি ভাঁজ করে শব্দ করে আঙুলগুলি মটমট করে ফোটায়। এক এক করে মোট 10টা আঙুল সব গুনে গুনে যেন ফুটালো। বাম হাত তুলে হামি দিতে দিতে এদিক ওদিক তাকালো। কাজল রেখাকে ওনার আচরণ দ্বারা বুঝিয়ে দেন যে তিনি এসব আজাইরা কথা পরোয়া করেন না। নিজের আত্মাভিমানী দর্পে যেতে অটল রন। চতুর্দিকস্থ শিকারী বাজের ন্যায় আরেকবার নজর বুলিয়ে দন্তের তলদেশে অধরের নিচাংশ পিষে সামান্যতম ওষ্ঠ বাঁকিয়ে হাসলেন। অকস্মাৎ ওনার স্বভাবসুলভ ওষ্ঠাগত ফুরে লাগামহীন বাক্য বেরিয়ে এলো, ওকে একটু ডেকে দিবেন প্লিজ? একটা চুমু খাবো, শুধু একটা চুমুই, প্রমিস, এর বেশি না। ওনার কোণঠাহীন উপস্থিত বাক্যমর্ম শুনে কাজল রেখা তাজ্জব বনে গেলেন। নিম্নষ্ট চেপে ধরে খানিক্ষণ থম মেরে নির্বিশেষে নির্বিকার রন। এরপরে তেজি কণ্ঠনালীতে রাগের হুলকি স্বরূপ শাসালেন, অসভ্য ছেলে, মিনিমাম কমন সেন্সটুকু গিলে খেয়েছো নাকি? কাকে কি বলছো সব ভুলে যাচ্ছ? আমি যে তোমার গুরুজন তাও মানছ না। এমন বেপরোয়া স্বভাব মোটেও ভালো নয়। তাছাড়া এটা কোনো ভদ্র ফ্যামিলি আদাব হতে পারে না। তার উপর চুমু, ছি, কি জঘন্য অশ্লীল বাক্য। সুতনু পুরুষটি নিজের নিকটিনে পোড়া অধর দুটি বাঁকিয়ে হাস্যবান ওষ্ঠাগত ছড়িয়ে বলেন, আমি ভদ্র, আপনাকে কে বলল? ভদ্র হলে তো আপনার মেয়েকে আপনার সামনে বসে চুমু খাওয়ার আবদার করতাম না। ওনার কথন বচন শুনে কাজল রেখার মাথায় যেন বাজ পড়ল। নিরুত্তাপ কিং কর্তব্যতায় বিমূঢ় মূর্ত তিনি। তার সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন সুতনু পুরুষটির মুখটার দিকে দীর্ঘক্ষণ মূর্ত হয়ে তাকিয়ে থাকেন। বিন্দু মাত্র নড়াচড়া করার উপস্থিতির শক্তি সামর্থ্য হারান। কণ্ঠের ভাষা হুটোপুটি দিয়ে যেন কোনো অদৃশ্য শক্তি দেওয়ালের আড়ালে সব লুকিয়েছে। এ কেমন লাগামহীন ছেলে! লাজ লজ্জা সব পাইকারি বাজারে বিক্রি করে এসে যেন তার সামনে স্বয়ং দাঁড়িয়েছে। নাও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটু ভাব দিয়ে নড়ে চড়ে ফের সিরিয়াস হয়ে ঝুঁকে দাঁড়ান। ওনার চোখে মুখে অস্পষ্ট এক হাসির আন্দোলনের ঢেউ খেলে। খানিকটা মৌনতা কাটালেও নীরবতা ভেঙে তিনি ফের বলেন, আর রইল চুমুর ব্যাপারটা। যেভাবে বলছেন চুমু খাওয়া যেন দণ্ডনীয় অপরাধ, জঘন্যতম পাপ। বউকে চুমু খাওয়া অন্যায়, পাপ নহে, শাশুড়ি আম্মা বরং সুন্নত। এই সুন্নত নিয়মিত পালন করা উচিত। তাছাড়া চুমু একটি ফিজিক্যাল এক্সারসাইজ। জানেন প্রতিদিন চুমু খেলে শরীর স্বাস্থ্য কত ভালো ও সুস্থ থাকে। আর স্বাস্থ্য ভালো থাকলে মনও ফুরফুরে, ঝকঝকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বুঝলেন? আর যদি ধরিও চুমু খাওয়া পাপই, তাহলে এর চেয়ে গভীর ভয়াবহ পাপ কর্ম আপনার মেয়ের সঙ্গে বহুবার করেছি। বিশ্বাস করুন,
তখন আমার এক ফোঁটাও পাপ মনে হয়নি, এক বিন্দু লজ্জাও লাগেনি, বরঞ্চ এক স্বর্গীয় সুখ অনুভব হয়েছিল। ওনার ঠোঁট কাটা কথা শুনে কাজল রেখার মাথায় দ্বিতীয়বার বাজ পড়ল। এক লহমায় কঠিন রাগের তেজে মাথার রগ চিরে যাচ্ছিল। ক্ষিপ্ততায় মাথা এলোমেলো জ্ঞানশূন্য মনে হলো। মস্তিষ্কে হুটোপুটি দিয়ে বেড়ায় অনিশ্চিত ভাবনাগুলি। এমন ঠোঁট কাটা নির্লজ্জ ছন্নছাড়া ছেলে তিনি খুব কম সংখ্যকই দেখেছেন। ছি, ওনার সরল সোজা মেয়েটাকে পেয়ে না জানি ওর সঙ্গে কি না কি করেছে। সেসবের বুক ফুলিয়ে গর্বের সঙ্গে বলছে, নির্লজ্জ বেশরম একটা। আপাতত ছেলেটা চাচ্ছে তাকে রাগাতে, কঠিনভাবে ক্ষিপ্ত হতে, তবে ছেলেটার উদ্দেশ্যও সফল হতে দেওয়া যাবে না। আপাতত তাকে শান্ত থাকতে হবে, মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নিতে হবে। স্বভাবসুলভ, কিন্তু তিনি রাগলেন না। ক্ষণকাল মুহূর্ত নওয়াফের অহংকারে দাম্ভিকে ভরা মুখটার দিকে তাকিয়ে তিনি স্মিত হাসলেন, যেটা নওয়াফের জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অপ্রস্তুতকর, অবিরল বিব্রতকর ঘটনা। ওনার পঞ্চমেন্দ্রিয় সজাগ, কিঞ্চিত ভ্রু উঁচিয়ে মুখ পাকালো। হাসলেন যে? তোমার সাহস দেখে ভাবছি মানুষ কত বড় পাপ করলে তোমার মতন ছেলের মুখ দেখতে হয়। তাহলে মানছেন আপনি পাপী? আমার পাপের ওজন পরিমাপ করার আগে নিজের চরকায় তেল দাও। আমি ওকে এখান থেকে ঠিকই নিয়ে যাব। চেষ্টা করে দেখতে পারো, সফল হতে পারবে না। একবার না পারিলে দেখো শতবার। পারিব না এই কথাটি বলিও না আর। আমি না হয় কালীপ্রসন্ন ঘোষের কবিতার মতন শতবার চেষ্টা করে যাব, তারপরেও হাল ছাড়ব না, সফল হয়েই ছাড়ব। শুধু আপনি পথের কাঁটা হয়ে না দাঁড়ালেই হলো। কাজল রেখা তুচ্ছ তাচ্ছিল্যতার সঙ্গে অধর ছড়িয়ে কিঞ্চিৎকর ব্যঙ্গ হাসেন। নাফ নীরবে নির্বিশেষে দৃষ্টিজোড়া ছোট ছোট করে ওনার হাসি মাখা মুখটা এক পলক দেখে নেয়। এরপরে দৃষ্টি ঘুরিয়ে বুক ফুলিয়ে ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে। কাজল রেখা হাসি থামিয়ে ফের বলেন, আমার মেয়ে যদি স্বেচ্ছায় তোমার কাছে ফিরে যেতে চায় তাহলে আমি বাধা দিব না, বরঞ্চ তোমাকে ওর হাতে তুলে দিব। নাফ অধর কামড়ে খানিকক্ষণ গভীর ভাবনায় তলিয়ে ওনার দুর্বলতার সুযোগ নিয়ে ঠিক জায়গা মতন কথার বান ছুড়েছে। মেন সমস্যাটি ঠিক এখানেই। আগের পাখি হলে পোষ মানানো কোনো ব্যাপার ছিল না, কিন্তু বর্তমানে মেয়েটা যা ভয়ঙ্কর রূপ, স্বেচ্ছায় যে ওনার সঙ্গে যাবে না সেটা পরিষ্কার। আর কাজল রেখা তারই সুযোগ নিচ্ছে, খেলছে ওনাকে নিয়ে, সেই অনুযায়ী ঢিল ছুঁড়ে পস্তাচ্ছেন ওনাকে। ওনাদের কথোপকথন এর মাঝেই বাহির লাইটে আচমকা জ্বলে উঠল। ঘটনাটি যদিও বিরল, তবুও সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। সদর দরজা তৎক্ষণাৎ খট করে শব্দ করে উঠল। দুজনে আচমকা চমকে উঠল। অবাক নেত্রমণিতে সদর দরজার প্রান্তে তাকায়। এলোমেলো চুল, তৈলাক্ত মুখটা নিয়ে পাখি সদর দরজা খুলে বেরিয়ে এলো। মেয়েটার মাথায় কাপড় নেই, অন্যটা বুকে আড়াআড়িভাবে ঝুলছে। ফোলা ফোলা গাল, লাল লাল চোখ নিয়ে হেঁটে যাচ্ছিল। তৎক্ষণাৎ উঠোনের পূর্ব প্রান্তের দিকে দৃষ্টি যেতে ওনাদের চোখে পড়ল। এক পলক তাকিয়ে সে কলপারের দিকে হেঁটে যাচ্ছিল, যেন ঘটনাটি অতিশয় স্বাভাবিক। কাজল রেখা শুধালেন, বাথরুমে যাবি? পাখি নীরবে দুপাশে মাথা নাড়ালো। না, কলপারে অজু করতে যাচ্ছি। তাহাজ্জুদ পড়বি? জীবনে তো কম পাপ করেনি। দেখি সৃষ্টিকর্তার কাছে মাফ চেয়ে তিনি মাফ করেন নাকি। এরপর মেয়েটা নীরবে কলপারে ঢুকে কল চেপে অজু করে নিল। ওনাদের সামনে দিয়ে হেঁটে ফের ঘরের মধ্যে ঢুকে গেল। নাফ ওর পিছু পিছু ঘরের দিকে যাচ্ছিল। কাজল রেখা নাফের সামনে বাধা দিয়ে দাঁড়ালেন। তুমি যাচ্ছ কোথায়? ওর সঙ্গে আমার কথা আছে। তুমি দেখতে পাচ্ছ না ও তোমার দিকে ঘৃণায়ও তাকাচ্ছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে, কথা বলছে না, তোমাকে এড়িয়ে যাচ্ছে, তারপর নির্লজ্জ ছেঁচড়ামি আচরণ করছো। শোনো ছেলে, ভালো মানুষই আচরণ করছি দেখে ভেবো না আমি সব ভুলে গেছি। তোমার মেয়ে তাজা রক্ত ঝরেছিল তোমাদের বাড়িতে, তাও তোমার সামনে। সে কথা আজও আমি ভুলিনি, সেই কথা এখনও তাজা আছে। তোমাকে এখনও জীবিত রেখেছি, এটা তোমার ভাগ্য বলতে পারো। তবে এই সুযোগ বারবার পাবে না। এখন বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। নাফ কাজল রেখার কথা গ্রাহ্য করল না, সম্পূর্ণ অবজ্ঞা করলো, এড়িয়ে গেল। ওনার অন্তঃকরণে শুধু একটা কথাই বাজে, যেভাবে যেমন করে হোক তার অভিমানিনীর অভিমান ভাঙাতে হবে। যদিও এতে তাকে বহুত কষ্ট পোহাতে হবে, তবুও তাকে সফল হতেই হবে। তাতে যদি একটু বেহায়া ছেঁচড়ামি করতে হয়, তার উপাধি পেতে হয়, তাহলে পাক না, এতে ক্ষতিটা কি? বইয়ের কাছে যদি একটু ছেঁচড়া বেহায়া নির্লজ্জ না হয়, তাহলে সে আবার কেমন পুরুষ? তিনি কাজল রেখাকে পাশ কাটিয়ে রেখে শাঁসা করে দ্রুত ঘরে ঢুকে গেলেন। কাজল রেখার মেজাজ সপ্তম আকাশচুম্বী হয়ে উঠল। রাগে জেদে শরীর কাঁপছে। এই ছেলেটা একদম একগুয়ে ভীষণ অবাধ্য, একদম ওর বাবার মতন ছ্যাঁচড়া ফুলকপি হয়েছে। আপাতত রেগে কোনো কিছু সমাধান করা যাবে না, যা করার বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় করতে হবে। নাফ যখন ঘরে ঢুকলো, পাখি তখন সেজদারত অবস্থায়
ওর দেহটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। কর্ণে ফুপানো শব্দ পাওয়া গেল। ওনার চরণদ্বয় ওখানেই আটকে রইল। বুকটা ধক করে কম্পন জেগে উঠল। সমস্ত শরীরে বিজলির মধ্যে কম্পন বয়ে গেল। একটা মানুষ কতখানি কষ্ট আঘাত পেলে সে সেজদায় গিয়ে লুটিয়ে পড়ে, ফুপিয়ে ফুপিয়ে আহাজারি করে কান্না করে অশ্রু বিসর্জন দেয়। ওনার খুব ভয় করলো, না জানি সৃষ্টিকর্তার কাছে ওনার বিরুদ্ধে কি নালিশ করে। ভয়ে আতঙ্কে ওনার মুখটা কেমন নেতিয়ে গেল। কিন্তু তিনি ওর নালিশের চেয়েও ভয় করেন মেয়েটার চোখের পানিগুলিকে। ওই চোখের প্রতিটি জল যে ওনার জন্য অভিশাপ হয়ে থাকবে, চরমতম চিরন্তন অভিশাপ। তাকে বাঁচতে দিবে না, জীবন পুড়িয়ে লাশ বানিয়ে দেবে, ছাড়খাড় করে দেবে। ওনার দৃষ্টিজোড়া জলে কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। তিনি আর ওকে বিরক্ত করলেন না। অসাধ্য দেহটা টেনে হিসড়ে ধাঁধা করে বেরিয়ে গেলেন। দিনটি সোমবার, আজ পাখির পরীক্ষা। খুব ভোর থেকে উঠে পড়তে বসেছে। 8টা বাজতেই ফাহিমা বেরিয়ে গিয়েছে। পাখি বেরোলো ঠিক 9টার দিকে। মুক্তি সঙ্গে আসতে চেয়েছিল, পাখি সাফ সাফ না করে দিয়েছে। সবাইকে কড়া করে বলেছে কেউ যদি ওর সঙ্গে কেন্দ্রে যায় সে পরীক্ষা দেবে না। এজন্য কেউ আর ওর সঙ্গে যায়নি, সে একাই বেরিয়েছে। এই লড়াই তার একার। তাহলে পথে সঙ্গী করবে কাকে? কারো সাহায্য প্রয়োজন নেই। মেন রাস্তায় ওঠার আগেই ওর আব্বার কবরটি এক পলক দেখল। ওর আব্বার পাশে শহীদ আছেন তার আরেকটি প্রাণ। মনে মনে বলল, ভালো থেকো তোমরা। পরীক্ষার কেন্দ্রে লম্বা ভিড়, লম্বা হট্টগোল, এত এত মানুষ। স্টুডেন্টের চেয়ে গার্জিয়ানদের সংখ্যা বেশি, যেন ছেলে মেয়ে নয়, ওনারাই স্বয়ং পরীক্ষা দিতে এসেছে। পাখি একটা কথা বুঝলো না, পরীক্ষা দিবে ছেলেমেয়েরা, অথচ টেনশন ছেলে মেয়েদের চেয়ে গার্জিয়ানদের বেশি। ও স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল, নিজের হল খুঁজে পাচ্ছে না। ফার্স্ট স্যার ওদের কেন্দ্রে পড়েছে। তিনি ওকে বারান্দায় দাঁড়িয়ে বললেন 2 মিনিট পর তিনি আসবেন বললেন। তখন ওর হল তিনি খুঁজে দিতে সাহায্য করবেন। পাখি ওনারই অপেক্ষায় ছিল। তখন ওর মধ্যে নাফকে দেখা গেল, ওনার বাইকের পেছনে সিমরান। আসলে তিনি বের হয়েছিলেন পরীক্ষা কেন্দ্রে যাবেন বলে। আজ তো পাখির পরীক্ষা, সে উপলক্ষে তাড়াতাড়ি করে বের হয়েছিলেন। মাঝখান থেকে তার আগে এই আপদ ললাটে এসে জুটেছে। জোর জুলুম করে ওনার বাইকের পেছনে উঠিয়ে দিয়ে ফাতিহানুর বললেন, ওকে বিয়ে করিসনি ঠিক আছে মানলাম, তাই বলে মায়ের অবাধ্য হবি না। আমার একটি কথা রাখ, ওকে কলেজে একটু নামিয়ে দিস। মেয়েটা পরীক্ষা পর্যন্ত আছে এখানে, এরপরে তো ঢাকা চলে যাবে। নফ বুক টান টান করে দম ছেড়ে খিটমিটে মেজাজে বলল, ফাঁকা রেখে বসবি, আমার শরীরে যেন তোর স্পর্শ না লাগে। কিন্তু মেয়েটা তা শুনলে তো। কেন্দ্রের কাছাকাছি আসতে নাফ গেল অন্যমনস্ক হয়ে। উঁচু নিচু রাস্তার প্রভাবে বাইক বারবার ঝেঁকে ঝেঁকে উঠছিল। সিমরান পড়ার হাত থেকে বাঁচাতে অকস্মাৎ নাফের কাঁধে চেপে ধরল। সেই দৃশ্যটুকু পাখি স্কুলের বারান্দা থেকে স্পষ্ট দেখল। আগে পরে বহুবার তাদের দেখত, তখন তো ওনার প্রেমে সে পড়েনি। এমনকি বিয়ে হওয়ার পরও মাঝে মধ্যে দেখতো সিমরানকে নিয়ে ওকে কলেজে পৌঁছে দিতে। তখন তো জানতো সিমরান তার বোন, কিন্তু এখনকার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন ছিল। কেন জানি ওই দৃশ্যটুকু হজম করার ওর জন্য অনেক কষ্টকর ছিল। এখন তো ওনারা স্বামী স্ত্রী, একসাথে থাকবে, এটাই স্বাভাবিক। নিজেকে আপাতত এটা বলে বুঝ দিল। তবুও যন্ত্রণা হচ্ছে, মরণ যন্ত্রণা, কলিজা ছেঁড়া যন্ত্রণা। কেউ যেন ওর বুকে ছুরি ঢুকিয়ে দিয়েছে। বুকটা ভারী ভারী লাগলো। নিজেকে নিজেই কড়া করে শাসালো। যে আমার নয় তাকে নিয়ে ভাবো কেন পাগল মন? ভুলে যাও তাকে, ভুলে যাও সেই বিভৎস অতীতে কি ঘটেছিল। মনে রাখো বর্তমানকে, এগিয়ে যাও ভবিষ্যতের দিকে। নিজেকে শক্ত করে করো, কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে প্রতিষ্ঠিত করো। সমাজে নিজের শক্ত স্থান তৈরি করো। সব দিক দিয়ে নিজেকে যোগ্য, পারফেক্ট বানাও। তখন এমন হাজার নফ কত তোমার পেছন পেছন ঘুরবে। বুক ফুলিয়ে লম্বা লম্বা দম ছেড়ে নিজেকে স্বাভাবিক করে নিল। বুকে এক অদ্ভুত বল পেল, যে বল শক্তি তাকে আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাস, আত্মশক্তিতে বলিয়ান করে তোলে। যাই হয়ে যাক, সে আর ভাঙবে না, ভেঙে পড়া যাবেও না। চলতি পথে হাঁটতে গেলে 1000বার হোঁচট খাবেই, তাই বলে হাঁটা থামিয়ে দেবে না, বরং হোঁচট খেতে খেতেই একসময়ে হাঁটা শিখে যাবে। জীবনটাও ঠিক তাই, হাজার ঝড় ঝাপটা আসবে, তবুও নিজেকে টিকিয়ে রাখতে হবে। সহজে নেতিয়ে পড়া যাবে না। এটা তার জীবনেরই সংগ্রাম, লড়াই। তাকে লড়তে হবে, বাঁচতে হবে, সমাজে টিকে থাকতে হবে। এসব ভেবে নিজেকে শক্ত করলো। এখন কিছুটা আরাম লাগছে, ভালোও লাগছে। এর মধ্যে ফাহাদ স্যার এলো। ওর হল খুঁজে পেল। সে পড়েছে 7 নম্বর হলে, ফাহিমা পড়েছে 5 নম্বর হলে, ইচ্ছে পড়েছে 1 নম্বর হলে। ওরা আবার সায়েন্সের। পাখি দেখেছিল মুস্কানের সঙ্গে ইচ্ছেকে 1 নম্বর হলে প্রবেশ করতে। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। 1.5 ঘন্টার পর এমপি সহ তার দলবল এলো পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শন করতে। সেখানে নাহফকেও দেখা গেল।
ওদের হলে ঢুকতে সকলে লেখা রেখে উঠে দাঁড়িয়ে সালাম ঠুকলো। এমপি হাসান তালুকদার বললেন, বসো তোমরা। সকলে বসে আবার লিখতে আরম্ভ করে দিল। কক্ষ পরিদর্শন করার সময় এমপি সহ সকলে বেরিয়ে গেলেও নাও বেরোলো না। এমপি সহ সকলে লাইব্রেরিতে বসে চা বিস্কিট খাচ্ছে। পাখিদের হলে যে শিক্ষক পড়েছেন তারা ডেকেছিল নাফকে লাইব্রেরিতে নাস্তা করতে। নাফ যায়নি, উল্টো চেয়ারে ধপ করে বসে পড়ল। বলল 1 কাপ চা এনে এখানে দিতে। হলে গার্ড পড়া টিচার সুলতান আলম আমতামতা করে বেরিয়ে গেল। রইলেন রুহুল আমিন। তারা দুজন আজ 7 নম্বর হলে গার্ডে পড়েছে। আপাতত রুহুল আমিন আর নাফ টুকটাক আলাপ আলোচনা করছিল। আলোচনার ফাঁকে ফাঁকে নাওয়াফের কাতর তৃষ্ণার্ত দৃষ্টিজোড়া মাঝসারিতে বসে থাকা পাখির দিকে যায়। বারংবার দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে তিনি মেয়েটাকে দেখে যাচ্ছেন। পাখির সেদিকে হুঁশ নেই, সে লিখতে ব্যস্ত। ওই যে এমপির সঙ্গে তখন এক পলক না দেখার মতো দেখেছিল ওনাকে, এরপর আর তাকায়নি। তবে নাওয়াফের ঘন ঘন পাখির দিকে তাকানোটা রুহুল আমিনের চোখে পড়ল। ক্ষমতাবান লোক বলে তেমন কিছু সাহস করে বললে না। এর মধ্যে রুহুল আমিনের ফোন আসলো। সে ক্লাস থেকে বেরিয়ে বারান্দায় বসে কথা বলছিল। তখন পাখির পেপার ফুরিয়ে এলো। নতুন করে এক্সট্রা লুজ লাগবে। সে হুট করে দাঁড়িয়ে পড়লো। লিখতে লিখতেই বলল, স্যার এক্সট্রা লুজ লাগবে। ক্লাসে তখন কোনো স্যার ছিল না। পাখি সেটা খেয়াল করেনি, লেখার ব্যস্ততায় ছিল। রুহুল আমিনকে ফোনে কথা বলতে ব্যস্ত দেখে নাফ নিজেই চেয়ার ছেড়ে উঠে গিয়ে এক্সট্রা লুজ নিয়ে এগিয়ে গেল ওকে দিতে। পাখি লেখার ব্যস্ততার মাঝে সেটা দেখেনি। ওর দিকে যখন লুজ এগিয়ে দিতে গেলেন তখন ওনাকে এসে দেখল, তবে ওনার হাতের এক্সট্রা লুজ নিল না, বরঞ্চ উঠে গিয়ে টেবিল থেকে সে নিজেই এক্সট্রা লুজ নিয়ে এলো। ভরা ক্লাসের ভেতরে নাফের জন্য যেটা ছিল একটা অপ্রত্যাশিত ঠান্ডা অপমান, তবে সেসব তিনি তোয়াক্কা করেননি, গায়েও মাখেননি। এসব ছোটোখাটো অপমান গায়ে মাখতে নেই। কিছুক্ষণ চুপচাপ ওর সামনে দাঁড়িয়ে দেখলেন কি লিখছে, কিন্তু পাখি কম কেসে বাচ্চাদের নাই কোশ্চেন দিয়ে নিজের লেখা ঢেকে দিল, যার কারণে ওর লেখা তিনি আর দেখতে পাননি। এর মধ্যে হলগার টিচার এসে পড়লেন। নাফ আর দাঁড়ালো না, পাখির থেকে সরে গেল। এরপরে ক্লাস থেকে বেরিয়ে যান। দীর্ঘ 3 ঘন্টা পর ওদের পরীক্ষা শেষ হয়। নাফকে দেখা যায় স্কুলের বারান্দার সঙ্গে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে। পাখি ফাহিমার সঙ্গে ওনার পাশ কাটিয়ে ঝালমুড়ির দোকানের দিকে রওনা হয়। নাফ ওর পাশ কাটানোর নির্দয় দৃশ্যটুকু কাতর চোখে দেখেছিল। দিন দিন মেয়েটা যেমন কঠোর হচ্ছে তেমন পরিবর্তনও কথাই বলা যায় না। তেলে পানি ঢালার মতন ছিটকে ওঠে। নাফ ইচ্ছা থেকে ওদের বাংলা প্রথম পত্র প্রশ্নটি নিয়ে দেখছিল। পাখি ঝালমুড়ি কিনে খেতে খেতে ফের ওনার পাশ কাটিয়ে যায়। তিনি এক পলক তাকিয়ে ফের দৃষ্টি ঘুরিয়ে প্রশ্নের দিকে নেন। বুক ফুলিয়ে গভীরতম শ্বাসগুলি ফেলে বাতাসের সঙ্গে উড়িয়ে দেন। এরপরে ইচ্ছে দিকে প্রশ্নপত্র এগিয়ে দেন। নে ধর, সব দিয়েছিস তো? ইচ্ছে মাথা নাড়ে। ওর সঙ্গে কথা বলছিস না কেন? ইচ্ছে আমতা করে না জানার ভান করে বলে, কার সঙ্গে? জানিস না বুঝি? জবাবে সে বিড়বিড় করে বলে, মুস্কান আপু নিষেধ করেছে। মুস্কান বলল আর তুই মেনে নিলি? এটা খুব খারাপ কাজ। একসময় তোরা দুজন ভারী পস্তাবি, যেমন আমি এখন পস্তাচ্ছি। আজ আর পরীক্ষা নেই, একটানা 4টে গিয়েছে, আগামীকালও নেই। এর পরদিন আবার গণিত পরীক্ষা। পাখি ঘুমের ওষুধ খেয়ে তাড়াতাড়ি আজ শুয়ে পড়ল। ওরা বর্তমানে যে রুমটিতে থাকছে সেটা দোতলায়। কাঠের পাটাতনের ওপর ছোটোখাটো একটি খাট, একটি টেবিল। সেখানে দুজন রাত জেগে পড়ে, আবার ওখানে ঘুমিয়ে পড়ে। রাত তখন 1টা-1:30 হবে। ফাহিমা সতর্কতা অবলম্বন করে কাঠের গ্রিলহীন জানলাটি খুলে দিল। ঝটপট একটি লম্বাটে প্রতিবিম্ব তৎক্ষণাৎ রুমে ঢুকে পড়ল। ফাহিমা ভীতু মুখটা নিয়ে বলল, ভাইয়া, আপনাকে বিশ্বাস করে রুমে ঢুকতে দিয়েছি, খবরদার উল্টোপাল্টা কিচ্ছু করেন না। পাখি জানতে পারলে আমাকে ভুল বুঝবে। সুঠাম বলিষ্ঠ দেহটা থেকে গাম্ভীর্যে ভরা গলায় ভেসে আসে, অযথাই ভয় পাচ্ছ, তেমন কিছু হবে না। তবে এটা শিওর তো ঘুমের ওষুধ খেয়েছে? ফাহিমা মাথা নাড়িয়ে বলে, তাহলে আর চিন্তা করো না, সকাল ছাড়া উঠতো না, খুব ঘুম কাতুরে। উনি 2টি ডার্ক চকলেট ওর দিকে এগিয়ে দেয়। এই 2টি তোমার জন্য। দরজাটা আস্তের উপর চাপিয়ে দিয়ে তুমি সামনের রেলিংয়ে থাকো। আমি মাত্র 2-3 ঘন্টা থেকে বেরিয়ে যাব। ফাহিমা স্বভাবসুলভ মাথা নাড়ল। আচ্ছা। ফাহিমা দরজা চাপিয়ে যেতে নাভ ধীরুজে ধীরুজে কদম ফেলে পাখির মাথার কাছে এসে বসে পড়ল। মেয়েটার বক্ষে কোনো ওড়না নেই। ঢোলা ঢোলা টি শার্টের গলা বড় হওয়ার ফলস্বরূপ মেয়েলি কোমল অংশটুকুর অধিকাংশই দৃশ্যমান। আবার শ্বাস প্রশ্বাসের সঙ্গে বিউটি বোনদের ওঠানামার গতিবেগ স্পষ্ট প্রকাশিতব্য। ওনার শ্বাস প্রশ্বাস ঘন ঘন ও ভারী ভারী হয়ে আসে। দেহের লোম কাটা দিয়ে দাঁড়িয়ে যায়। ওর পাতলা কাঁথার ভেতরে তিনি ঝটপট ঢুকে পড়েন। মেয়েটার নগ্ন পা ওনার পায়ে স্পর্শ লাগতে সমস্ত শরীরে বিদ্যুতের মতন ঝটকা বয়ে গেল। ওনার গলদেশ শুকিয়ে এলো।
মরুভূমির মতো খা খা লাগলো। শুকনো ঢোক গেলে ওর কোমল হাতটা স্পর্শ করলেন। বেশ কয়েকটা চুমু এঁকে দেন হাতে, ললাটে গালে, এরপরে অধরের নিচে নিকোটিনের পোড়া অধরটি দিয়ে ছোঁয়াগুলি লেপটে দেন। সর্বশেষে খুব সাবধানে ওষ্ঠাগতের ওপর শব্দ করে বেশ খানিকটা সময় ধরে চুমু খান। এরপরে উদরের অংশ থেকে কাপড়টি সরিয়ে দীর্ঘ মুহূর্ত নিয়ে একটি চুমু এঁকে দেন। তারপর গলদেশের নিচাংশে ছোট করে একটি চুমু খান। ধীরে ধীরে টি-শার্টটি সতর্কতার সঙ্গে উঁচু করে উঠিয়ে অন্তর্পাশের উপরে পর্বতের ন্যায় উঁচু নিচু কোমল অংশটুকুর ওপর পুরুষালী অধরটি মিশিয়ে ছোট করে একটি চুমু খেয়ে এরপরে তিনি থেমে পড়েন। কিয়ৎক্ষণ ও ডগড বুকের মধ্যখানে মুখটা গুজে রাখেন। মেয়েটা ঘুমের ভেতরে মৃদু কম্পন মেরে ওঠে, নড়ে চড়ে ফের ঘুমিয়ে পড়ে। এক অদ্ভুত শিহরণে ওনার পুরো শরীর উষ্ণ হয়ে ওঠে। তিনি ওর টি-শার্ট নামিয়ে নগ্ন বক্ষ মাঝখান থেকে মুখখানি উঠিয়ে নেন। মেয়েটাকে এত কাছে পেয়ে ওকে আরও নিকটে পাওয়া তীব্র আকাঙ্ক্ষায় ওনাকে উন্মাদ মাতাল বানিয়ে ফেলেছে। রন্ধ্রে রন্ধ্রে রোমাঞ্চকর অনুভূতির সমুদ্র জোয়ারের ঢেউ গর্জন তুলে উঠছে। নিজের ভেতরে থাকা পৈশাচিক শয়তানটি বলছে, ও তো তোরই, যা ঝাঁপিয়ে পড়, নিজের স্বামিত্বের অধিকার আদায় করে নে। কিন্তু মন বলল, হে পুরুষ দেহ নয়, আগে নারীর হৃদয় ছুঁতে হয়। যন্ত্রণায় মরে যাচ্ছেন তিনি, বড্ড পড়ছেন। এত কাছে ওর তিনি, তবু ওকে একটু গভীরভাবে ছুঁতে পারছে না, স্পর্শ করতে পারছে না। এর চেয়ে কষ্টদায়ক মুমূর্ষ যন্ত্রণাময় আর কি হতে পারে? এদিকে মরণ যন্ত্রণায় ছটফট করছেন তিনি, আর মেয়েটা গভীরতম নিদ্রায় ডুবে মরছে। নিজেকে এই মুহূর্তে কন্ট্রোল করা দুঃসাধ্য প্রায়শ। উঠে বসে পড়েন, কতক্ষণ থম মেরে বসে থাকেন। এরপরে ফের ওর পাশে শুয়ে পড়েন, ওর মাথাটা নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেন। কী যে পরিমাণ ওনার শান্তি লাগলো ঠিক বোঝাতে পারবেন না কাউকে। এতদিনের সব যন্ত্রণা যেন এক নিমেষের মধ্যেই ভ্যানিশ হয়ে গেল। মেয়েটার মাথাটা ঠিক ওনার বুকের মাঝখানে। ওর দেহের সুবাস তিনি নাক ভরে টেনে শুষে নেন। এই সুবাসটি ওনার ভীষণ প্রিয়। কতদিন মিস করেছিলেন, পায়নি এই সুবাসটুকু ঘ্রাণেন্দ্রিয় দিয়ে শুষে নেওয়ার সুযোগ সময়। মেয়েটার কোমল দেহের স্পর্শে ওনার ক্লান্তিময় শরীরটাই প্রশান্তির ঢেউ বয়ে গেল। চিত্তের আগুন নিভে শান্ত হলো। আগামীকাল হয়তো সকাল হবে, কিন্তু মেয়েটা জানবেও না তাকে অতি নিকটে পাওয়ার আকাঙ্ক্ষা, তাকে একটু দেখার তৃষ্ণা নিয়ে এক প্রেমিক পুরুষ রাতের আধার চিরে জীবন বাজি রেখে এসেছিল, শুধু একটু দেখতে, একটু ছুঁতে। পুরো রাতটা তিনি ওকে বুকের ভেতরে নিয়ে কাটিয়েছেন। ফজরের আজান পড়তেই তিনি উঠে গেলেন। ফাহিমাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন মেয়েটা কাঠের পাটাতনের ওপরই শুয়ে পড়েছে। ওনার ভীষণ মায়া লাগলো। আহারে, ওনার জন্য মেয়েটার এই অবস্থা। তিনি ওকে জাগালেন, আস্তে করে ডাকলেন, ফাহিমা। মেয়েটা বুক ধরে ধরফরিয়ে লাফিয়ে উঠল। কে রে? আমি। ও আপনি ভাইয়া, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় নেই, কেউ দেখেনি। তুমি আজ আমার অনেক বড় উপকার করলে, ধন্যবাদ তোমায়। এখন গিয়ে বিছানায় ঘুমোই, আমি চলে যাচ্ছি। নাফ জানলা দিয়ে বেরিয়ে সুপারির গাছ বেয়ে নেমে গেল। ফাহিমা জানালা আটকে শুয়ে পড়ল। সকালে যখন পাখির ঘুম ভাঙলো তখন ফাহিমা গভীর ঘুমে তলিয়ে। মেয়েটাকে এত বেলা পর্যন্ত ঘুমোতে দেখে পাখির চোখ ললাটে ওঠার দশা। এখানে আসার পর ভোর 6টা-7টার মধ্যে যে উঠে যেত, অথচ এখন বেজেছে বেলা 9টা, তবুও সেই মেয়েটার ওঠার নামগন্ধ নেই। বিছানা থেকে নামার আগ মুহূর্ত হঠাৎ ওর ঘানেন্দ্রিয়ে কড়া পারফিউমে ঝাঁঝালো তীব্র গন্ধ আসলো। এই গন্ধটা খুব ভালো করে ওর চেনা। সে দরজা জানলা খুলে আশেপাশে তাকালো। নিজের কাপড় শুকলো, কাপড় থেকে কড়া ঘ্রাণ আসে। কোথায় সেই লোকটা? নেই। তাহলে তার রুম থেকে গন্ধ আসছে কেন? ওর কাপড় থেকে ঘ্রাণ আসছে কেন? গতকাল রাতে তো সে ঘুমের ওষুধ খেয়েছিল, যার কারণে হুঁশ ছিল না। তাহলে গন্ডগোল যা হওয়ার গতকালই হয়েছে। ফাহিমার বেলা পর্যন্ত ঘুমানো, আর ওর রুম থেকে কাপড় থেকে করা পারফিউমের ঘ্রাণ, সবটা বুঝে মস্তিষ্কে একটু টাইম নিল ঠিকই, তবে ধরে ফেললো এর পেছনে কার হাত রয়েছে। ওর রাগ চওড়া হলো ফাহিমার ওপর গিয়ে। সে ফাহিমাকে টেনে তুলল। মেয়েটার কাঁচা ঘুম ছুটে যাওয়ার ফলস্বরূপ মাথাটা ভো ভো করে ঘুরতে লাগলো। পাখির দিকে অস্পষ্ট ঘুম ঘুম ফোলা ফোলা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? এইভাবে টেনে উঠালেন কেন? তুমি গতকাল রাতে ওই লোকটাকে রুমে ঢুকতে দিয়েছিলে? পাখির কথা শুনে ফাহিমার চোখের ঘুম হারাম হয়ে গেল, গলা শুকিয়ে গেল। সে আমতা আমতা করে সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করলো। পাখির ভীষণ খারাপ লাগলো, দৃষ্টি ঝাপসা এলো, কষ্টের বুকটা মোচড়ে উঠল। তারা কাছের মানুষগুলোই কেন বারবার তার সঙ্গে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, অথচ সরল মনে সে সবাইকে বিশ্বাস করে বসে, আর তার বিনিময়ে সুন্দর করে ঠকতে হয়। পাখি কাঠিন্যতম কণ্ঠে বলল, কাল থেকে তুমি আমার রুমে আমার সঙ্গে আর শোবে না। ফাহিমা শুকনো ঢোক গিলল। পাখি বেরিয়ে গেল। ওর আম্মা সকালে উঠে ধান সিদ্ধ করছে। পৌষের ধান শুকিয়ে রেখে দিয়েছিল, যখন কড়া গরম পড়বে, রোদের তাপ বাড়বে, তখন সিদ্ধ করে শুকায় দেবে। ধান সিদ্ধ করা হলে স্বাধীনকে দিয়ে নিখিলদের ছাদে পাঠিয়ে দিল। পাখিকে বসিয়ে রাখলো ছাদে ধানের কাছে। তিনি আবার বাড়ি গিয়ে রান্না বসাবেন। মুক্তি কলেজে গিয়েছে।
পাখির আজ পরীক্ষা নেই, তবে পরদিন গণিত পরীক্ষা। এজন্য খাতা কলম আর গণিত বই নিয়ে এসেছে। মুরগি কবুতর খেদানোর পাশাপাশি অঙ্ক করবে। উঁচু করে মাথার ওপরে চুলগুলি মুড়িয়ে মুড়িয়ে তাতে কাঠি গুঁজে দিল। চোখের চশমা নাকের ডগা থেকে তুলে বেশ মনোযোগ দিয়ে অঙ্ক করছিল। আচমকা ওর মাথার ওপর কোথা থেকে দলামুচড়া করা এক টুকরো কাগজ এসে পড়ল। পাখি কাগজের টুকরো টুকরো হাতে তুলে নিয়ে অবাক উৎসুক নেত্রে আশেপাশে তাকালো। নাবদের বিল্ডিংয়ের দিকে নজর পড়তেই ওনাকে অর্ধনগ্ন অবস্থায় সিট আপ আর পুশ আপ করতে দেখল। পাখির চোখ কুঁচকেলো। কাজটা তাহলে নিশ্চিত ওই বদমাস লোকটার। সে পাত্তা দিল না। মানুষের যখন লজ্জা শরম থাকে না, তখন তাদের দ্বারা সব কিছুই সম্ভব। সে ফের অঙ্ক করায় পুরোপুরি মনোযোগী হলো। এবারও ফের ওর মাথার ওপর দলা মুচড়া করা এক টুকরো কাগজ ছুটে এসে পড়ল। এবার সত্যি সত্যি ওর বিরক্ত লাগলো। একটা মানুষ এতটা খারাপ হয় কি করে? বেয়াদবির একটা সীমা আছে। পাখির রাগান্বিত মুখটা দেখে পুশ আপ দিতে দিতে তিনি মুচকি হাসেন। খেপেছে রে খেপেছে, তার বাঘিনী খেপেছে। তিনি আরেকটি কাগজের টুকরো মারার জন্য যেই উকি মারলেন, তার আগেই ওনার ললাটে একটি ইটের টুকরো ছুটে এসে পড়ল। সঙ্গে সঙ্গে ললাট কেটে রক্ত বেরিয়ে এলো। তিনি মৃদু আর্তনাদ করে উঠলেন। আহ! নোভা নাওয়াফের ঘর গোছানোর কাজ করছিল। ওনার আর্তনাদ শুনে হুড়মুড়িয়ে বেরিয়ে আসে। নাওয়াফের ললাটে রক্ত দেখে উদ্বিগ্ন অন্তঃকরণে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দ্রুত ছুটে আসে। ওনার ললাটে আঘাতপ্রাপ্ত জায়গাটি শক্ত করে চেপে ধরে বলে, কি করে হলো এসব? নাফ উত্তর দিল না। আর চোখে ধূসর গভীর মণিজোড়া দিয়ে নিখিলদের ছাদের দিকে তাকালো। ঠান্ডা মাথায় তার কপাল ফাটিয়ে দিয়ে কি সুন্দর অঙ্ক করতে ব্যস্ত মেয়েটা, যেন সে কিছুই করেনি। ওর ভোলাভালা মুখটা দেখে লোকে এটাই জানবে সে সম্পূর্ণ নির্দোষ। সত্যিকার ঘটনা একমাত্র তিনি জানেন। তার ছোট্ট বিড়াল ছানাটার দিন দিন ভালোই ধূর্তমান হচ্ছে। নাফ! তিনি অবিলম্বে ভ্রমের মধ্যে তৎক্ষণাৎ হকচকিয়ে উঠলেন। কি হয়েছে? এত শব্দ করে চিৎকার করছো কেন? তোকে কতবার ডাকছি, শুনিসনি? খেয়াল করিনি। মন থাকে কই? পাশের বাসার ছাদে। নোভা ভ্রুচিয়ে নিখিলদের ছাদে তাকালো। সেখানে পাখিকে দেখা গেল। এবার বুঝলো আসল কাহিনী কি। আপাতত সে ওনাকে ড্রেসিং করে দিল। এরপরে উকি মেরে নিখিলদের ছাদের দৃষ্টি নিয়ে ডাকলো, পাখি! মেয়েলি টিনটিনে কণ্ঠস্বর শুনে খাতার উপর কলমের ভার ছেড়ে দিয়ে পাখি সরাসরি নাওয়াফের মিনি ছাদের দিকে তাকায়। প্রত্যুত্তরে মৃদু হেসে উত্তর দিল, জি, আমাকে ডাকছেন? হ্যাঁ, আজ পরীক্ষা নেই? পাখি মাথা দুই দিকে নাড়ালো। না। আগামীকাল কি পরীক্ষা? গণিত। আচ্ছা, অঙ্ক করো। তোমায় ডিস্টার্ব করলাম। বিনিময়ে পাখি স্মিত হেসে অঙ্ক করায় মনোযোগী দিল। নাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল আর উকি মেরে ক্ষণে ক্ষণে আর চোখে পাখিকে দেখছিল। হঠাৎ চেঁচিয়ে উঠল, ওই 4 চোখ ধান খাচ্ছে। ধান? সব ধান তো কবুতরে খেয়ে নিল। শেষে খাবে কি ধানের খোসা? পাখি এক নজর কবুতরের দিকে তাকিয়ে ফের অঙ্ক করায় মনোযোগী হলো। ইচ্ছে করেই ওটাকে খেদাতে যায়নি। উনি না বললে ঠিকই ধাওয়া করত। মূল কথা হলো উনি যা বলবেন তার ঠিক বিপরীত উল্টোটা করবে সে। তিনি অবশ্য এতে বিরক্ত হয় না, তবে ওকে জ্বালাতেও ওনার বেশ লাগছে। মনে মনে মিটিমিটি করে হাসেন। ওকে শুনিয়ে শুনিয়ে গুনগুনিয়ে 2 লাইন গানও গাইলেন। মন যদি ভেঙে যায় যাক, কিছু বলবো না। ওর মনে হলো উনি সরাসরি রীতিমতন ওকে ইফটিজিং করছে। এ এক অসহনশীল যন্ত্রণা। কপাল ফাটিয়ে রক্ত বের করিয়ে দিয়েছে। এরপরও এ বান্দা থামা নয়, বরঞ্চ বেশি বেশি করে জ্বালাচ্ছে। তিনি চাচ্ছেন ওকে রাগাতে, ওনার সঙ্গে ঝগড়া করাতে, কিন্তু সে অত বোকা নয়। ওসব পাত্তাই দিল না। কানেই তুলল না। কেন কানে তুলবে? সে কে? কেউ না। এর মধ্যে ফাঁস চার এলো ছাদে। পাখির পাশে এসে ধপ করে বসে পড়ল। ফোঁস করে দম ছেড়ে বলল, তুই এখানে? আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। এই নে নোট সিট, এখানে যা যা আছে সব কয়টি অঙ্ক খুব ভালো করে করবি। এই নিয়ম অনুসারে 2-4টে অন্তত থাকবে। আর যেগুলো দাগিয়ে দিয়েছি সেসব করিয়েছিস তো? গুড গার্ল। আগামীকাল ম্যাজিস্ট্রেট আসতে পারে, সাবধানে পরীক্ষা দিবি। কাল গার্ড খুব করা হবে, তবে ভয় পাস না। মনে সাহস রেখে যা যা পারবি সেসব আগে দিবি। পাখি মাথা নাড়ে। ঠিক আছে। তোর গালে ওইটা কি? জানি না, কোনো পোকামাকড় নাকি? দাঁড়া, আমি দেখছি। ফাঁদ অতি সাবধানে ময়লাটি পাখির হাতে এনে দিল। পাখি হেসে ফেলল, এটা তো শুকনো জামুল পাতা। ওদের দুজনের এমন হাসি হাসির দৃশ্য ওনার ঠিক হজম হলো না। ওনার দাম্ভিক চিবুক শক্ত হয়ে আসে। বুকে কেউ যেন ধারালো খঞ্জর বসিয়ে দিয়েছে। ফাঁদ পাখিকে স্পর্শ করার অংশটুকু ওনার বুকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায় জ্বলে উঠল। তিনি একটি টি শার্ট পরে দ্রুত বেরিয়ে পড়লেন। আজ এই শালার একটি হেস্তনেস্ত বিচার করেই ছাড়বেন। ওর আলুর দম ফাটাবে।
হয়তো হাত ভাঙবে নয়তো পা। এর মধ্যে মুক্তি এলো। মুক্তিকে দেখে পাখি বই খাতা নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। না পেয়ে ফাহাদ আর পাখিকে পেল না। ওদের না পেয়ে ওনার মাথাটা প্রতাপী ক্রোধে ফেটে যাওয়ার জোগাড়। এর মধ্যে কেটে গেছে বেশ কিছুদিন। পাখির পরীক্ষা শেষ, আপাতত সে অবসরে আছে। তবে এই অবসর সময়টুকুতে সে বসে নেই, ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ শিখছে। খুব ভোরে তার ছোটমণি তাহিয়া ফোন করেছিল। নিখিল 2 দিন আগে ঢাকা গিয়েছিল। তার কাছে পাখির জন্য কিছু কসমেটিক্স আর 3 পিস পাঠিয়েছে। বলল সে যেন দুপুরের দিকে গিয়ে নিয়ে আসে। পাখি দুপুরের পর নিখিলদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। গায়ের বেগুনি রঙের একটি স্কার্টের সঙ্গে ধূসর রঙের লেডিস টি শার্ট, গলায় স্কার্ফ ঝুলিয়ে কচ্ছপের গতিতে এগিয়ে চলল। ওই বাড়িতে গিয়ে দেখলো মহা ধুমধাম আয়োজন চলছে। নোভা, সিমরান, সুচি, আবুল স্যার আর নওয়াফের লাঞ্চের দাওয়াত ছিল। সকল এসেছে, শুধু ওই লোকটাকে দেখা গেল না। সে বেচারি অসময়ে গিয়ে বিপাকে পড়ল। ভাবলো ঝটপট তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবে। এদিকে এসে শুনলো নিখিল দোকানে আছে, এখনও আসেনি বাড়িতে। তবে আসতে সময় লাগবে না, পথেই আছে বলল। পাখি খানিকটা সময় বসে থেকে এরপরে কোমরে ওড়না বেঁধে কামরাঙা গাছে উঠে বসলো। পাকা পাকা কামরাঙা থেকে সে কিছুতেই লোক সামলাতে পারছিল না। পাখিকে গাছে উঠতে থেকে আবুল স্যার ঘর ছেড়ে বেরিয়ে এলেন। ভ্রু নাচিয়ে হাসতে হাসতে বললেন, এই যে ছোট পাখি, সব কারবাঙ্গা তুমি একা খেও না কেমন, আমাদের জন্য কিছু অবশিষ্ট রেখো, ঠিক আছে? পাখি কামরাঙা ছিটতে ছিটতে বলল, স্যার আপনি কামরাঙ্গা খাবেন? দিলে মন্দ হতো না। আচ্ছা, কারবাঙ্গার স্বাদ কেমন? বাড়ির মালিকের মতন। পাখির কথার মাথা মুন্ডু আবুল স্যার কিছুই বুঝলো না। এর মধ্যে পাখি গাছ থেকে দপ করে লাফ দিয়ে নিচে বসে পড়ল। আবুল স্যার অকস্মাৎ ভয় পেয়ে দ্রুত পিছুপা হলো। বুকে অবিলম্বে থুতু ছিটান। বাপ রে বাপ, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে। আরেকটু হলে দেহ থেকে রোহটাই বেরিয়ে যেত। নব এসে পড়ছিল ঠিক ওই সময় যখন পাখির কামরাঙা গাছ হতে লাফ মেরেছিল। নবের থেকে ঠিক 1 হাত দূরত্বে গিয়ে পাখি পড়েছে। তিনি সচেতনতামূলক তীক্ষ্ণ দৃষ্টিজোড়া নিয়ে ওর পুরো দেহে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিলেন। মেয়েটা ঠিক আছে না, অথবা কোথাও আঘাত পেল কিনা। ওকে অক্ষিকূটের সম্মুখে ঠিকঠাক দেখে তার ভেতরের বিচলিততা ও অস্থিরতাটা খানিকটা কমে আসে। ঘটনাটি যদিও অপ্রত্যাশিত ছিল, তবুও পাখি নিজেকে সামলে নিল। ধুলোবালি ঝেড়ে উঠে দাঁড়িয়ে মুখে বিশ্বজয়ের মতন হাসি জুড়ে নিয়ে আবুল স্যারের দিকে চেয়ে চটপটে গলায় বলল, এই নিন স্যার আপনার কামরাঙ্গা, নিজেই এবার খেয়ে দেখুন স্বাদ কেমন। মুখে এক কামড় দিয়ে আবুল স্যার প্রশংসায় পঞ্চমুখ। বাহ, স্বাদ কিন্তু চমৎকার। পাখি বিনিময়ে হাসলো। নাফ ওর পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টিপাত করে ঘরে ঢুকে গেল। পাখি দপদপ শব্দ করে রান্নাঘরে ঢুকে গুঁড়ো মরিচের সঙ্গে লবণ সরিষার তেল মাখিয়ে বৈঠকখানায় বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে কামরাঙা কাটছিল। হঠাৎ সে টের পেল তার ঘাড়ের পেছনে দ্বিতীয় ব্যক্তির আগমন। ওনার গরম গরম উষ্ণ নিঃশ্বাস পড়ছে ওর ঘাড়ে। ওর ষষ্ঠ ইন্দ্রিয়ে বুঝতে আর বাকি নেই পেছনে কার উপস্থিতি। ওনাকে সম্পূর্ণ অবজ্ঞা করে সে আচমকা বৈঠকখানার থেকে দুরন্ত কদমে লাফ মেরে দ্রুত হাতের বাম পাশে আম গাছটির নিচে গেল। দেখলো সেখানে একটি টিয়া পাখি পা ভেঙে যন্ত্রণায় ছটফট করছে। সে 2 হাত বাড়িয়ে আদুরে হাতে টিয়া পাখিটা নিয়ে এলো। গায়ে ময়লা লেগে আছে। সবার প্রথমে কলপাত থেকে গোসল করিয়ে নিয়ে টিয়া পাখিটিকে সে শুকনো কাপড় দিয়ে বেশ যত্ন সহকারে পা মুছে দিল। এর মধ্যে নিখিল এসে পড়লো। পাখিকে মনোযোগ সহকারে টিয়া পাখির সেবা যত্ন করতে দেখে মৃদু হাসলো। এটাকে দেখছি মানুষ বানিয়ে ছাড়বি। পাখি চমকে উঠল। পরবর্তীতে নিখিলকে দেখে নিজেকে সামলে নিল। ও তুমি? মানুষকে তো পিটিয়েও মানুষ করা যায় না। দেখি টিয়া পাখিকে সেবা যত্ন দিয়ে পোষা মানিয়ে মানুষ করতে পারি কিনা। নিখিল ভাই, ওই লোহার খাঁচাটা তোমার লাগবে। আপাতত লাগছে না, তোর লাগলে নিয়ে যা। ঠিক আছে। পাখি লোহার খাঁচাটি এনে ভেতরে শুকনো চট ভিজিয়ে দিয়ে এর ওপরে খড়কুটো ছড়িয়ে দিল। এরপরে মচকানো লতা এনে টিয়া পাখির পা পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিয়ে একটি কামরাঙা এগিয়ে দিল। কোমল স্নেহভরা আদুরে হাত বুলিয়ে সে বলে, নেখা, পেট ভরে খেয়ে নে। আমার নিঃসঙ্গ জীবনে একমাত্র দুঃখের সঙ্গী হতে তুই চলে এলি। আজ থেকে তুই আমার বন্ধু। আচ্ছা, তোর নাম কি দেয়া যায় বলতো? পেয়েছি, তোর নাম হলো সুখ, আর আমার নাম হলো পাখি। দুটো মিলিয়ে সুখ পাখি। আজ থেকে আমরা দুজন সুখ পাখি। হঠাৎ টিয়া পাখিটি বলে উঠল, সুখ পাখি, সুখ পাখি। পাখি আশ্চর্য হয়ে গেল। ওমা, এটা দেখে আবার কথা বলতে পারে। নিখিল বলল, কারো পোষ করা পাখি হবে হয়তো, ভুলবশত এসেছে। পাখি বলে, যদি এমন কেউ আসে সে দিয়ে দিবে। এর মধ্যে ঘর থেকে বেরিয়ে ফের নিখিল এলো। পাখিকে ডেকে ঘরে নিল, যেখানে নাফ, নোভা সহ সকলে উপস্থিত। সেখানে পাখি ওনাদের কাছে বসলো না।
সে সরাসরি খাটের ওপর গিয়ে বসলো। নিখিল ব্যাগ এনে পাখির দিকে কতগুলি শপিং ব্যাগ এগিয়ে দেয়। পাখি প্রথমে শপিং ব্যাগটি খুলে দেখে মেরুন রঙের একটি 3 পিস, খুব সুন্দর কাজ করা। সে লোভ সামলাতে পারল না, সামনে কারা বসে আছে তাও গ্রাহ্য করে না। 3 পিসের ওড়না খুলে মেরুন রঙের ওড়নাটি মাথায় দিয়ে নিখিলের দিকে ইশারায় ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কেমন? নিখিলের পেছনে নাও ছিল। মেয়েটার উজ্জ্বল শ্যামবর্ণ মুখটায় মেরুন রংটি চমৎকার মানিয়েছে। ফুটন্ত গোলাপের মতন মুখটা ফুটে আছে। ওনার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মাশাল্লাহ, চমৎকার। পাখি কর্কশ কণ্ঠে বলে উঠল। নিখিল ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করছি। নিখিল পাখির রাগান্বিত মুখটা দেখে হাসতে হাসতে বলল, সুন্দর, তবে ওইটা তোর নয় পাখি, ওটা ইসেকে দিয়েছে তাহিয়া খালামণি। পাখির মুখটা নিমেষের মধ্যে মলিন হয়ে এলো। নাফের বুক কেমন মোচড় দিয়ে উঠল ওর অতটুকু ছোট মুখটি দেখে। নিখিল ফের বলে, তোর ভালো লাগলে রেখে দে, ইসে অন্য একটা নিয়ে নিবে। পাখি হেসে উড়িয়ে দিল। দূর, লাগবে না আমার। নিখিল বলল, নে তো। পাখি ঘোর বিরুদ্ধাচরণ করে বলে উঠল, নিখিল ভাই, নিজেরটা দেখতে হাজার অসুন্দর হলেও সেটা নিজেরই, অন্যেরটা সুন্দর হলেও সেটা অন্যের। এতে তাতে নজর দেওয়াও পাপ। নিজের স্বার্থের জন্য অন্যের জিনিসের ওপর হস্তক্ষেপ করা মোটেও উচিত নয়। অতঃপর অল্পতেই সন্তুষ্টি থাকা উচিত। আর তাছাড়া যিনি আমার জন্য এসব পাঠিয়েছেন, তুমি তো জানো তার কাছে আমি কতটা গুরুত্বপূর্ণ, তার সন্তানের চেয়েও বেশি। সে শুধু আমার মনি নয়, আমার দ্বিতীয় আম্মা। আমার আম্মার চেয়েও ওনার ভালোবাসা আমি বেশি পেয়েছি। সেই তিনি আমাকে যেটা পছন্দ করে দিয়েছেন, আমি সেটাই নিব। নিখিল ব্যাগ খুলে আরেকটি শপিং ব্যাগ দিল। এটা মনি তোকে স্পেশালভাবে দিয়েছে। পাখি সামান্যতম খুলল, দেখলো ভেতরে একটি সুন্দর শাড়ি, খুব সফট, কালারটাও সুন্দর। ওর নিজের ব্যাগগুলি গুছিয়ে নিয়ে পাখি চলে যাচ্ছিল। আচমকার মনে পড়লো ওনাদের টেবিলের উপর সে তার চশমা রেখে এসেছে। পিছু ঘুরে টেবিলের কাছাকাছি আসতে হঠাৎ পাখির পায়ের কাছে নাফের আইফোনটি ছিটকে পড়ে গেল। পাখির চশমা নিয়ে ছুটে যাচ্ছিল, দুরন্ত পায়ে লাথি খেয়ে আচমকা মোবাইলটি গিয়ে বৈঠকখানার সিঁড়ির উপর ছিটকে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ডিসপ্লে ভেঙে চৌচির। এক ঝলক মোবাইলটির দিকে নাফ অসহায় চোখে তাকিয়ে আরেকবার পাখির দিকে তাকায়। মেয়েটা হতভম্ব হয়ে আছে, তবে সেসব নিয়ে ভাবল না। সুখ পাখির খাঁচাটি নিয়ে দ্রুত সে রাস্তার দিকে ছুটে গেল। নাও স্পষ্ট বুঝলো কাজটা মেয়েটা ইচ্ছাকৃতভাবেই করেছে, সেটা স্পষ্ট। তিনি দেখেছেন পাখিকে ইচ্ছে করে মোবাইলটির ওপরে লাথি দিতে। এর মেন কারণও ছিল, মোবাইলটি যখন নিচে পড়েছিল মোবাইলের লক স্ক্রিনে পাখির ইউনিফর্ম পরা একটি ছবি ভেসেছিল। তার জন্য মেয়েটা স্বেচ্ছায় মোবাইলটিকে লাথি মেরে ডিসপ্লে ভেঙে দিয়েছে। কিন্তু মেয়েটা কি আদৌ জানে মোবাইল ভাঙলে কি ওনার মন থেকে ওর নাম চিরতরে মুছে ফেলতে পারবে? এত সহজ মোটেও নয়। তাছাড়া শুধু একটা মোবাইলে কি হয়, তার ল্যাপটপে ওর অসংখ্য ছবি আছে। তাদের ভেতরে এমনও ছবি আছে যখন মেয়েটা অর্ধনগ্ন হয়ে ওনার সঙ্গে ঘুমাতো। দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের হাজার হাজার ছবি আছে, তার একাংশ ওর জানা নেই, ওর অজান্তেই তোলা। পাখি যখন মেন রাস্তায় উঠলো তখন স্বাধীনকে দেখলো সাইকেল নিয়ে হেঁটে যেতে। সে গলা ছেড়ে ডাকলো, স্বাধীন, দাঁড়া। স্বাধীন ললাট কুচকে ফেলে। তুই এখানে কেন? সঙ্গে এটা কি? এই টিয়া পাখিটিকে আবার কোথায় পেলি? পাখি ওর সাইকেলের পেছনে লাফ মেরে উঠে বসতে বসতে বলল, চুরি করেছি, এবার চল তো। চুন্নি একটা। অসভ্য। টিয়া পাখিটিও বলে উঠল, অসভ্য অসভ্য। স্বাধীন আশ্চর্য হয়ে বলল, ও মা, এটা দেখে আবার কথাও কইতে পারে? ওর নাম সুখ, সুখ বলে ডাকবি। স্বাধীন বিড়বিড় করে বলল, এতদিন আমাকে একটাই জ্বালাইতো, এখন সঙ্গে ঝগড়া করতে আরেকটা নিয়ে এসেছে। পাখি চোখ রাঙালো। তোর সমস্যা কি? আমার আবার কি? তাহলে চুপ থাক। পরদিন খুব ভোরে রাস্তার মাথায় রমিজকে ডেকেছে পাখি। লম্বা বড় একটি ওষুধের কার্টুন বক্স প্যাকেজিং করে নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। রমিজ আসতেই সে পাখিকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, কোনো জরুরি প্রয়োজন ছিল কি? এত সকালে ডাকলেন যে? রমিজ ভাই, আপনাকে আমি বড় ভাইয়ের চোখে দেখি, তাই বলছি দ্বিতীয়বার আপনার মুখে ভাবি শব্দটি যেন উচ্চারিত না হয়। এসব আমার আত্মসম্মানে লাগে। আমাকে যেন উপহাস করে বিদ্রূপ করা হয়। আর ডাকবে না ওই নামে, তার ফলাফল কিন্তু ভালো হবে না। কিন্তু তাই বলে? রমিজের মুখের কথা কেড়ে নিয়ে পাখি ফের বলে, এখানে আপনার ভাইয়ের দেয়ার কিছু উপহার সমগ্র জিনিসপত্র আমার কাছে ছিল। যে মানুষটাই আমার আর এখন নেই, তার এসব জিনিসপত্র রেখে আমি কি করব? এসব তিনি আমাকে এক সময়ে দিয়েছিলেন। আপনি ওনার কাছে নিজের দায়িত্বে এসব পৌঁছে দেবেন।
ওনার যা যা ছিল সব ওনাকে আমি পাই টু পাই হিসাব করে বুঝিয়ে দিয়েছি। আর একদিন ওনার কোনো সুতাও নেই আমার কাছে। এরপর যেন উনি আমাকে ডিস্টার্ব করতে না আসে, তাহলে তার ফল ভালো হবে না। আমি কিন্তু কঠোর হব, আর আমি আইনি পদক্ষেপ নিতেও বাধ্য হব। রমিজের কানে ব্লুটুথ ছিল, ফোনে নাওয়াফের সঙ্গে কানেকশন ছিল। আসার সময় সে নাওয়াফকে বলে এসেছে পাখি তাকে ফোন করে ডেকেছে, তাই নাওয়াফ আগে থেকেই রমিজের ফোনের সঙ্গে তার ফোনের কানেকশন করে দিয়ে রেখেছে, যাতে করে পাখির সব কথা তিনি শুনতে পান। রমিজকে নাওয়াফ ওপাশ থেকে বলতে বলল, জিজ্ঞেস করো তো কি অপরাধে আইনি পদক্ষেপ নিবে।